সন্ধ্যা দর্শকরা, প্রথমে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন। দর্শকরা, আমাদের প্রতিবেশী দেশে আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে এবং স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে একটার পর 1971 সালে এই দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই কয়েক বছর পর পর সেখানে নানা ধরনের ঘটনা ঘটছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা, সপরিবারের হত্যা থেকে শুরু করে জিয়াউর রহমানের হত্যা, প্রাক্তন প্রেসিডেন্ট, এ ধরনের নানা ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। আজ আপনারা জানেন যে বাংলাদেশে কোটা বিরোধী একটা আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন চলছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কোটা বহাল, এই কোটা বাতিল করে দিয়েছে এবং বলেছে 5% কোটা হবে। কিন্তু আজকে গত তারপরেও কিন্তু ছাত্র আন্দোলন স্থিমিত হয়নি এবং আজ বাংলাদেশ সময় 3টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার আন্দোলনকারীরা। পুরো বাসভবন ঘিরে ফেলা হয়েছে, বাসভবনের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা সংবাদ সংস্থা বিবিসি জানাচ্ছে, সেটা হলো সেনার একটি হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের উদ্দেশ্যে, আগরতলার উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুর সময়ও শেখ হাসিনা এবং তার বোন রেহেনাকে আশ্রয় দিয়েছিল ভারত। এবারও ভারতের উদ্দেশ্যে, যেটা সংবাদ সংস্থা বিবিসি যেটা খবর, ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। এবং আজ গত 3 দিন ধরে ব্যাপক হারে জনতা এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হতে থাকে। আজকে মার্চ টু ঢাকা অভিযান অভিযানে লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে ঢুকে পড়েন। বিভিন্ন কমপ্লেক্সগুলো জনতার দখলে চলে আসে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে যখন আন্দোলনকারীরা ঢুকছিল তখন সব পাহারাদাররা চলে গিয়েছিল এবং দেখা যায় যে বাসভবনের উপরে উঠে নৃত্য করছেন বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে আন্দোলনকারীরা। এই যে বাংলাদেশে যেটা রাজনৈতিক পালাবদল ঘটে গেল, এটা নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা এখানে করছি এবং বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এই আন্দোলন যেটা হয়েছে ছাত্রদের আন্দোলন হলেও এখানে বিভিন্ন কট্টর ইসলামিক সংগঠন, যারা পাকিস্তান মদতপুষ্ট সংগঠন, তারা এটার মধ্যে জড়িত হয়েছে এবং বাংলাদেশ স্বাধীনতা বিরোধী বিভিন্ন শক্তিও এটার মধ্যে রয়েছে। যাই হোক, কিন্তু যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে আন্দোলনে যোগ দিয়েছেন, এটাকে শুধু নিছক পাকিস্তানের মদতপুষ্ট একটা আন্দোলন বলাটা ঠিক হবে না। এবং এটা একটা জিনিস লক্ষণীয়, যখনই শাসক দল তাদের বিরুদ্ধে কিছু একটা ঘটে তখনই বলা হবে যে এটা সরকার রাজাকার। ধরুন আওয়ামী লীগ বাংলাদেশে যে শাসন করছিল গত কয়েক বছর থেকে, এটা মানছি আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কটা সুন্দর হয়েছে এবং বাংলাদেশের বহু বিনিয়োগ রয়েছে। ভারত এবং দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু সঙ্গে এটাও ঠিক যে আওয়ামী লীগ আমলে বাংলাদেশে গণতন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশে এই যে গত নির্বাচন হয়েছিল, বিরোধী দল ছাড়াই নির্বাচন হয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের মানুষের একটা ক্ষোভ রয়েছিল আওয়ামী লীগের প্রতি এবং যেটার আজকে প্রতিফলন হয়েছে, শেখ হাসিনাকে আজকে দেশত্যাগ করতে হয়েছে। আসলে যখনই কোনো শাসক গোষ্ঠী ফ্যাসিস্ট মনোভাব নেবে তখন বেশি দিন সে ক্ষমতায় টিকে থাকতে পারে না। তাকে জনতাকে দাবিয়ে রাখা যায় না বেশি দিন। অনেকে বলছেন এই আন্দোলনে পাকিস্তানের মদদ রয়েছে এবং পাক মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আন্দোলনে ঢুকে পড়েছে। এটা সত্য কথা, ঢুকে পড়েছে, কারণ বহু জেল থেকে সন্ত্রাসবাদীদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। কিন্তু সঙ্গে এটাও তো ঠিক যে এতটা মানুষ যদি ক্ষুব্ধ না হতেন তাহলে এরা সুযোগ পেত না। এবং এতটা মানুষকে ক্ষুব্ধ করার, এবং পুলিশের সঙ্গে আপনি চিন্তা করতে পারবেন যে একটা বিশ্ববিদ্যালয়ে হেলিকপ্টার দিয়ে গুলিবর্ষণ করা হচ্ছে রাতের বেলা। কাকে মারছে? একটা দেশের সরকার তার দেশের নাগরিককে মারছে। এটা কি একটা সরকারের কর্তব্য এটা কি একটা সরকারের ভূমিকা হতে পারে? আওয়ামী লীগ এই আন্দোলনের যে মূল ধারাটাকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ভেবেছিল যে একটা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের ক্যাডার দিয়ে আন্দোলনকে দমন করা যাবে এবং যা করতে গিয়ে আজকে একটা হিতের বিপরীত হয়েছে এবং বাংলাদেশের সরকার, বাংলাদেশে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে তার আবাস ছাড়তে হলো।
এবং হাসিনার ছেলে একটা ঘুষিয়ারি দিয়ে, হাসিনার ছেলে একটা, যেটা বিবিসি থেকে দেখা গেল, হাসিনার ছেলে আজকে একটা বিবৃতি দিয়ে বলেছেন যে ঠিক আছে হাসিনা সরকার পদত্যাগ করেছেন, চলে গেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য যেন কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় না আসে। এবং শেখ হাসিনার এই যে একটা, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য, যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য এটা ঘটেছে। আরও কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে তিনি সব পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এ নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে যাবেন এবং যেসব ঘটনা ঘটেছে, হত্যা সন্ত্রাস হয়েছে, সবগুলোর বিচার হবে এবং তিনি জনগণকে আশ্বস্ত থাকার আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনীর ক্ষমতা নেবে বলে যে কথাটা বলা হচ্ছে, সেটা আপাতত সেনাবাহিনীর হাতে থাকলেও সেনাপ্রধান জানিয়েছেন যে একটা অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করবে এবং রাষ্ট্রপতির কাছে তারা এই বিষয়টি নিয়ে যাবেন। জনতা প্রধানমন্ত্রীর বাসভবন দখলের পর সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথাই বলেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তারপর, এবং সেই সরকার সমস্ত কিছু দেশের আপাতত নিয়ন্ত্রণে রাখবে। এবং সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলছেন যাতে বাংলাদেশের স্থায়ী শান্তি ফিরিয়ে আনা যায়। এবং এই যে একটা অভূতপূর্ব ঘটনা যেটা বাংলাদেশে ঘটে গেল, এটার দায় কিন্তু সম্পূর্ণভাবে সরকারের উপর বর্তায়। আন্দোলনকে একটা সরকার বিরোধী কোনো একটা আন্দোলন হলেই সেটাকে রাজাকারদের আন্দোলন এভাবে একটা লেভেল সেটা দেওয়াটা খুব অন্যায়। আসলে কি হয়েছে, শাসক পক্ষ সবসময় দেখে তার বিরুদ্ধাচরণ কিছু করলেই একটা তকমা দিয়ে দেওয়া হয়। এটা সব দেশের সব শাসকরা এটা করে থাকে। আমাদের দেশে এরকম ঘটনা ঘটে, ভালো কিছু বললেই কোনো একটা অভিধায় ভূষিত করে দেওয়া হয়, হিন্দু বিরোধী, আরবান নকশাল, এই ধরনের লেভেল সেটা দেওয়া হয়। এটা ঠিক নয়। ঠিক সেইভাবে বাংলাদেশে যারা আন্দোলন করছে তাদের রাজাকার আখ্যা দিয়ে দেওয়া হয়, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী আখ্যা দিয়ে দেওয়া হয়। কিন্তু যারা আন্দোলন করছে তারা সবাইকে রাজাকার। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, এরা কি সবাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধী? নিশ্চয়ই নয়। কিন্তু এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে সেই সব পাকপন্থী মদতপুষ্ট শক্তিরা, এবং যারা এটাকে শুধুমাত্র পাক মদতপুষ্ট একটা আন্দোলন বলে মনে করছেন তারা এটা ভুল করছেন। কারণ এই যে ছাত্র আন্দোলন শুরু করেছিল প্রথমে কিন্তু তাদের তেমন বড় দাবি ছিল না। তা আজকে যে এই কথাগুলো বলা হচ্ছে, আজকে যে ঘটনাটা ঘটলো, এবং আজকে সকাল থেকে আসলে গতকাল থেকে বিক্ষোভটা প্রচণ্ড আকার ধারণ করেছে। প্রায় 200 জন মারা গেছেন, পুলিশ কর্মী মারা গেছেন। একটি পুলিশ থানা দখল করে 10 জন পুলিশকে হত্যা করা হয়েছে। এদের লাশ একটি মসজিদের সামনে রাখা হয়েছে। এবং ঢাকার উত্তরা, বনানী এইসব কমপ্লেক্সে বিরাট সংঘর্ষ হয়েছে। একটা সময় সেনাবাহিনী বাধ্য হয়েছে ব্যারিকেড যখন জনতা ভাঙছিল তখন ব্যারিকেড ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তারপর প্রধানমন্ত্রী আবাস দখল হয়েছে। এবং এই যে একটা ঘটনা, বাংলাদেশে যে একটা রাজনৈতিক পালাবদল ঘটে গেল, রক্তাক্ত পালাবদল ঘটে গেল, এটা এখন আমি এই বিষয়টা একটু অন্যদিকে দেখছি। এর ভারতে কি প্রতিক্রিয়া হতে পারে এটা? দেখুন, ভারত বাংলাদেশের একটা মিত্র রাষ্ট্র। ভারত এই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি, কারণ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ভারত সবসময়, এখন প্রশ্ন আসছে তাহলে যেটা বিবিসির যে সংবাদ, যে শেখ হাসিনা ভারতে যদি আসেন তাহলে ভারত কি করবে? ভারত সবসময়ই যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের আশ্রয় দিতে পারে অন্য যে কোনো রাষ্ট্র। ভারতও পারে তার প্রতিবেশী রাষ্ট্রকে আশ্রয় দিতে। এটা কূটনৈতিক এটা একটা বৈদেশিক এবং কূটনৈতিক বিষয়, এটা ভারত করতেই পারে। কিন্তু প্রশ্ন হলো যে ভারতে যে বিভিন্ন কোম্পানির যে বাংলাদেশের যে বিরাট বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশে যে প্রচুর ভারতীয়রা পড়াশোনা করছে, এটা কি হবে? আর বাংলাদেশের সংখ্যালঘুদের কি হবে? দর্শকরা, বাংলাদেশের সংখ্যালঘুরা আওয়ামী লীগ সরকারের আমলে কি খুব সুখে ছিলেন? এটা একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। আপনারা জানেন যে 2021 সালের যে দুর্গাপূজায় কি ঘটনাটা ঘটেছিল। সুতরাং বাংলাদেশের হিন্দুরা তো পাকিস্তান নির্যাতিত হয়ে আছেন এবং ছিলেন এবং থাকবেন। তো এই হাসিনা সরকারের পতনের পর কি হিন্দুদের উপর অত্যাচার বাড়বে? এটাও কিন্তু একটা, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কি অত্যাচার বাড়বে? এটা একটা চিন্তার বিষয়। তবে এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন কিনা আপাতত ধরে নিতে হবে যে দেশকে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পর
কী পরিস্থিতি দাঁড়ায় সেটাই দেখতে হবে। কিন্তু কিন্তু এতে কিন্তু বাংলাদেশে, কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা, এতে কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কিছুটা প্রভাব পড়তে পারে এবং ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। আজকে আপনারা স্বীকার করুন বা না করুন, আজকে উত্তর পূর্বে যে সন্ত্রাসবাদটা কমে এসেছে সেটা অনেকটা ছিল শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা যেভাবে কঠোর হাতে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদী আলফা এনএসসিএন সহ বিভিন্ন বড় সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী ঘাঁটি উৎখাত করেছিলেন, যার ফলে আমরা এখনো শান্তিতে বসবাস করছি উত্তর পূর্বে। এটা কিন্তু এর কৃতিত্ব কিন্তু অনেকটাই হাসিনা সরকারের রয়েছে। কারণ এর আগে যখন খালেদা সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকার, তখন কিন্তু বাংলাদেশে বুক ফুলিয়ে ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা চলাফেরা করতে পারত, কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এটা বন্ধ হয়েছে। আর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্কটা খুব ভালো, এটা সবাই জানেন। তো সব মিলিয়ে এই যে ঘটনাটা ঘটছে, এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কতটুকু প্রভাব ফেলবে সেটাও একটা বিবেচনার বিষয়। এবং এই যে একটা রাজনৈতিক পালাবদল বাংলাদেশে ঘটে গেল, এটার ফলাফল ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সুদূর প্রসারী হতে বাধ্য। আর একটা কথা স্পষ্ট হয়ে গেল, যে আরেকটা কথা এই বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া গেল, সেটা হলো যে কোনো রাষ্ট্রনেতাই যদি স্বৈরাচারী মনোভাব নেন, তা তিনি যতই ভালো কাজ করুন, স্বৈরাচারী মনোভাব নিলে তিনি বেশি দিন টিকতে পারবেন না। শেখ হাসিনা কিন্তু অনেক ভালো কাজ করেছেন। শেখ হাসিনার আমলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিশাল উন্নতি করেছে, বাংলাদেশের লিঙ্গ বৈষম্য কমে গেছে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, বাংলাদেশে মেট্রো রেলের মতো রেল ঢাকায় চালু হয়েছে, মানে উন্নতি প্রচুর হয়েছে। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। বিরোধী দল বলতে কিছু নেই, বিরোধী দল বলতে বাংলাদেশে কিছু নেই। বিরোধী দলের নেতাদের জেলে টোলে পুরে স্তব্ধ করে দেওয়া হয়েছে, বিরোধী দলকে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং নির্বাচন যা হয় সেটা একদলীয় নির্বাচন হয়। তো এর ফলে কি হয়, গণতন্ত্রকে যদি কেউ না মানেন তখন কি হয়, তখন মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা দেয়। এবং এই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ ঘটেছে এই আন্দোলন। এটাকে শুধুমাত্র পাকিস্তানের চক্রান্ত বললে ভুল হবে। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু, আপনারা ভিডিওগুলো যদি দেখেন, আমি এখানে ভিডিও দেখাতে পারবো না, অন্য অসুবিধা আছে, যে দেখবেন যে কাতারে কাতারে মানুষ রাস্তায় ছুটছেন। এরা কি সবাই রাজাকার? নিশ্চয়ই নন। সুতরাং বাংলাদেশের যে ঘটনাটা ঘটলো, এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, যে মানুষের গণতান্ত্রিক অধিকার যদি মানুষের হস্তক্ষেপ করা হয়, তখন কিন্তু মানুষ, আপনি যতই ভালো শাসক হন, যতই দেশকে অর্থনৈতিক উন্নতির তুঙ্গে নিয়ে যান, মানুষ কিন্তু আপনাকে একদিন ছুড়ে ফেলে দেবে, যেটা ঘটেছে বাংলাদেশে। না হলে আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা যেত, এমন কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু আজ অত্যাধিক আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে নিজের দল এবং নিজের আওয়ামী লীগ আজকে বাংলাদেশের যে পরিস্থিতিটা তৈরি করেছে, যার জন্য আওয়ামী লীগ দল নিজেরাই দায়ী। এবং তারা নিজেরাই এবং যেভাবে তারা রাজনৈতিক অধিকার প্রয়োগ করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান কবজায় রেখেছিল, সেটাতেও কিন্তু অন্য ছাত্রছাত্রীদের মনে একটা ক্ষোভ ছিল। এই সমস্ত পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম এই ঘটনায়, এবং যার পরিণতি ঘটল, শেখ হাসিনার বাসভবন দখল করে নিল আন্দোলনকারীরা, হাজার হাজার আন্দোলনকারীরা। এবং যদি না পালাতেন হাসিনা এখান থেকে, তাহলে কিন্তু কি হতো, সেটা হয়তো 1975 সালে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যা ঘটেছিল, সেটা হয়তো তার ক্ষেত্রে ঘটতে পারত। যাই হোক, এটা সেনাবাহিনী, বিবিসি যেটা খবর দিচ্ছে, সেনাবাহিনীর একটা বিশেষ হেলিকপ্টারে করে তাকে, তার বোন রেহানা সহ পরিবারের অন্য সদস্যদের আগরতলার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এটা বিবিসির খবর, এটা হলো ঘটনা। তো বাংলাদেশের এই ঘটনার দিকে আমরা তীক্ষ্ণভাবে নজর রাখবো, এবং আমরা প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের এই ঘটনাবলীর দিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখার প্রয়োজনও রয়েছে, কারণ এর প্রভাব কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পড়বে, বিশেষ করে উত্তর পূর্বের ক্ষেত্রে ঘটে। কারণ আবার যদি উত্তর পূর্বে এই রাজনৈতিক উন্মাদনার সুযোগ নিয়ে যদি আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া দেয় বা ঘাঁটি গাড়ে বাংলাদেশে, তাহলে সেটা কিন্তু ভারতের জন্য একটা বিপজ্জনক হতে বাধ্য আগামীতে। নমস্কার।